বানি দ্রুত পুরো ঘটনাটুকু বলে, কিভাবে লোকটা দূর থেকে তার আর বন্নির উপর নজর রাখছিল। বানিকে তাকাতে দেখেই কিভাবে আড়াল হয়ে পড়েছে পুরোটা বলে। সব শুনে দুর্জয় শান্ত গলায় প্রশ্ন করে, লোকটা দেখতে কেমন? গায়ের রং কালো, হাইট হয়তো 5 ফিট 9 হবে, মুখে গোঁফ আছে, সঙ্গে কপালের একপাশে কাটা দাগ আছে, তাই তো? বানি ত্রস্ত গলায় বলে। হ্যাঁ হ্যাঁ। হঠাৎ বানির সম্বিত ফিরে, সে প্রশ্ন করে, তুমি কিভাবে জানো? ভয় পাওয়ার কিছু নেই, ওইটা আমার লোক, মাসুদ। বানি যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে দাঁড়ানো থেকে ধপ করে সোফায় বসে পড়ে। বন্নি তার কাছেই ছিল। সে বানিকে এভাবে বসতে দেখে প্রশ্ন করে, কি হয়েছে মাম্মা? ফোনের অপর পাশ হতে দুর্জয় বন্নির কণ্ঠস্বর শুনতে পায়। নরম স্বরে প্রশ্ন করে, বন্নি পাশে আছে, কথা বলা যাবে? বানির সঙ্গে সঙ্গে ফোনটা এগিয়ে বন্নির কাছে দিয়ে বলে। মেজর তোমার সঙ্গে কথা বলতে চাইছে। বন্নি উৎফুল্ল হয়ে ফোনটা নিয়ে কানে চেপে ধরে। ইয়ে মেজর? আদুরি স্বরের ব্যতিক্রমী সম্বোধন শুনে ফোনের অপর পাশের মানুষটা শত ব্যস্ততার মধ্যেও মৃদু হাসে। দুজন নারীর হাসির শব্দে কেবিনটা মুখরিত। বেডে হেলান দিয়ে বসে ভুরু কুচকে সেই দৃশ্য দেখছে প্রত্যয়। মেজাজটা তার বেজায় খারাপ। অসহ্যকর মেয়েটা সারাদিন জুড়ে সবার অ্যাটেনশন সিক করে যাচ্ছে। অসুস্থ প্রত্যয়, সবার উচিত প্রত্যয়ের দিকে ধ্যান দেওয়া, কিন্তু তার আব্বু 3 বেলা খাবারের সঙ্গে 1 প্লেট করে নিজেদের অ্যাটেনশন এই মেয়েটাকে বিলিয়ে যাচ্ছে। প্রত্যয় আপন মনে বিড়বিড়ে ওঠে, এই সুযোগ দেওয়া, সুপাত্রী হওয়ার, এইসব তোমার নাটক, আমি ভালো করে জানি। তার বিড়বিড়িয়ে বলা কথাগুলো স্পষ্টভাবে জেসি আর ফিজার কানে পৌঁছায়। তারা নিজেদের আলাপ থামিয়ে প্রত্যয়ের দিকে ফিরে তাকায়। ফিজা বেগম প্রশ্ন করে, কিছু বলেছ বাবা? প্রত্যয় বিরক্তি নিয়ে জবাব দেয়, আমি আর কি বলবো, তোমরা বলতে থাকো, আমি শুনি। তাছাড়া এই কেবিনে বসে আর কি বা করার আছে আমার? জেসি আর ফিজা আবার নিজেদের মতো গল্পে মেতে ওঠে। আচমকা কল আসতেই ফিজা বেগম ফোন হাতে কেবিন থেকে বেরিয়ে যায়। কেবিনে রয়ে যায় শুধুমাত্র জেসি। প্রত্যয় এবার বলে, এইসব নাটক করার জন্য আঙ্কেলের সঙ্গে ব্যাক করনি? জেসি অবাক হয়ে বলে, নাটক করছি? তোমার কি আমাকে কোনো অভিনেত্রী মনে হয়? অবশ্য তোমার দোষ নেই, আমার ভিজুয়াল দেখতে কোনো অ্যাক্ট্রেসের থেকে কম নয়। প্রত্যয় রাগে চোখ পাকিয়ে তাকায়। জেসি সেদিকে পাত্তা না দিয়ে হেলতে দুলতে প্রত্যয়ের বেডের পাশের টেবিলের দিকে এগিয়ে যায়। পানির বোতলটা নিয়ে পানি খেতে যাবে এমন সময় প্রত্যয় তার এক হাত শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, শোনো মেয়ে, আগামীকাল সকালে চট্টগ্রামে ফিরে যাবে তুমি। তুমি আর তোমার নাটক দুটোই অসহ্যকর লাগছে আমার। আমি তোমাকে আর এখানে দেখতে চাই না। জেসিরও এই পর্যায়ে রাগ উঠে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় গতরাতে তার আব্বুর বলা কথা। একটু দায়িত্ব নিতে শিখো, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখো, বিশ্বাস রাখো, এই দুটো জিনিস জীবনে ভালো থাকার মন্ত্র। জেসি নিজের রাগটুকুকে গিলে নেয়। উল্টো অন্য হাতে প্রত্যয়ের পাশে রেখে ঠেক দিয়ে সামান্য ঝুঁকে হতপার হাসি হাসি মুখ করে বলে, শোনো ছেলে, তোমার প্রমোশন হয়েছে কুত্তা থেকে সুপাত্র। ভাগ্য ভালো থাকলে ভবিষ্যতে আরো প্রমোশনের সুযোগ আছে তোমার। তুমি যদি কুত্তা থেকে সুপাত্রে প্রমোশন পেতে পারো, তবে আমিও একদিন নাটকবাজ থেকে সুপাত্রীতে প্রমোশন পেতে পারি। ইউ নেভার নো। প্রত্যয় অপ্রস্তুত হয়ে পড়ে আচমকা। ধীরস্বরে প্রশ্ন করে। জেসি হেসে বলে, অনেক ভেবে দেখলাম, যে ছেলে বিপদ দেখেও যুদ্ধের ময়দান ছেড়ে পালায় না, সে ভবিষ্যতে আমাকেও ছেড়ে পালাবে না। অ্যান্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, প্রপার কমিটমেন্ট। প্রত্যয় বলে, দেশকে আমি ভালোবাসি, সেই কারণেই পালাইনি, কিন্তু তোমার প্রতি আমার সেরকম কোনো অনুভূতি নেই। জেসি সোজা হয়ে দাঁড়িয়ে গুনগুনিয়ে ওঠে, तू सबर तो कर मेरे यार, जरा सांस तो ले दिलदार, चल फिकर न गोली मारे यार, है दिन जिंदगी दे चार, हौले हौले हो जाएगा प्यार। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই মেয়ে আর মাসুদ হলো একই জাতের, কখনোই ভালো হবে না। সৈন্যদের আওতায় কারাবন্দী হওয়াটা ভারী দুর্ভাগ্যকর এক বিষয়, কারণ সৈন্যরা কোনো আসামিকে বাগে পেলে কখনো তাকে নিজেদের খাস আপ্যায়ন হতে বঞ্চিত করে না। কারাগারে সেই আসামিকে বিভিন্ন পদ দ্বারা আপ্যায়ন করা হয়, এক এক পদের এক এক স্বাদ। যে আসামির অপরাধের
পরিমাণ যত বেশি, তার আপ্যায়নের জন্য পদের পরিমাণও তত বেশি। শরীরে তাজা ক্ষত নিয়ে মেঝেতে বসে আছে রক্তাক্ত দেহটা। শরীরের তাজা ক্ষতগুলো আজ সকালের আপ্যায়নেরই প্রমাণ। এত আপ্যায়নের পরও দেহের মালিক ঝুঁকতে রাজি নয়। শরীরের যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে, তবুও সামান্য আরামের আশায় মেঝেতে শরীর এলাবে না। আজকাল ঘুম হতে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে সে। দু চোখ বুঝলেই স্বপ্নের রাজ্যে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সে। গলা ফাটানো চিৎকারে চারিদিকটা গুমট করে তোলে সেই নবজাতক। কান্নার উৎস খুঁজতে গেলেই সে একটা খুঁড়ে রাখা কবরের ভেতর একটা লাশ দেখতে পায়, এক সুদর্শন যুবকের লাশ। কিছুটা ভালো করে লক্ষ্য করতে দেখে সেই সুদর্শন যুবকের মুখখানা। সায়ান্ন তালুকদার, বাণী তালুকদারের ভাই। আবারও চারিদিক থেকে ভেসে আসে সেই নবজাতকের কান্নার স্বর। কিন্তু তাকে খুঁজে পাওয়ার পূর্বেই চারিদিকটা আধারে নিবেজিত হয়ে যায়। স্বপ্নের রীতি টানতে ঘুম ভেঙে যায়। সেলের বাহিরের করিডোর ধরে কারো আগমনের আভাস পাওয়া যাচ্ছে। পদধ্বনি তো তাই বলছে। হিরণ ধীরে ধীরে মাথা তুলে তাকায়। সেলের দরজাটা খুলে যায়। ভেতরে প্রবেশ করে মেজর শাহরিয়ার দুর্জয় আজ আর ইউনিফর্ম পরিহিত অবস্থায় নেই, বরং ইউনিফর্মের জায়গায় গায়ে শোভা পাচ্ছে ফর্মাল শার্ট প্যান্ট। হাত দুটো পকেটে গুজে হিরণকে ভালো করে দেখে সে, অতঃপর বিদ্রুপ করে বলে, ভেবেছিলি খুব বড় তীর মেরে ফেলেছিস, তাই না? কিন্তু আফসোস, তোর চক্রান্ত ধূলিসাৎ হয়েছে। আল্লাহর রহমতে একজন সিভিলিয়ানেরও রক্ত ঝরেনি। হিরণ হাসে, অদ্ভুত সেই হাসি। গাল জুড়ে দাড়িগুলো অনেকটাই ঘন আর বড় হয়েছে তার। বন্যি এই অবস্থায় তাকে দেখলে নিশ্চয়ই চোখ মুখ কুচকে বলতো, ইয়াক পাপা, তোমাকে মনস্টারের মতো দেখাচ্ছে। দুর্জয় হিরণের হাসি দেখে, বুঝতে পারে না এই হাসির কারণ। হিরণ এমনই, কঠিন অবস্থায়ও বেহায়ার মতো হাসিটা তার স্বভাবের বৈশিষ্ট্য। দুর্জয় আর ঘাটায় না। অসভ্যটার শাস্তি এখন আদালত ঠিক করবে। কিছুদিনের মধ্যে একে আদালতে চালান করে দেওয়া হবে। দুর্জয় বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই পিছন থেকে হিরণ আস্তে করে বলে, গতকালের অ্যাটাকটা কি আসলে ডুমস্টের অ্যাটাক ছিল মেজর দুর্জয়? দুর্জয় থামে, অদ্ভুতভাবে পিছনে ফিরে তাকায়। হিরণ এক হাতের সাহায্যে নিজের ঘাড়ের পাশটা মালিশ করতে করতে বলে ওঠে, প্রত্যেকটা সিনেমায় রিলিজ পাওয়ার আগে একটা ট্রেলার রিলিজ হয়, তা জানেন তো মেজর দুর্জয়? সূক্ষ্ম ইঙ্গিতটা ধরতে পেরে দুর্জয় যান্ত্রিক বস্তুর মতো অনড় হয়ে তাকিয়ে রয়। হিরণ আপন মনে নিজের মতো শীষ বাজাতে থাকে। এই সুরটা তার খুব প্রিয়। ছোটবেলা থেকে এই শীষের সুর দ্বারা সবাই হিরণকে চেনে, বাণীও চিনত। সুরটা শুনতেই কেমন ভয়ে সিটিয়ে যেত। দুর্জয়ের মস্তিষ্কের ভেতরটা আচমকা দপদপ করে ওঠে। মনে পড়ে যায় বন্যির বলা কথাগুলো। পাপা মাম্মামকে অনেক জোরে মারছিল, তাহলে মাম্মামের মাথা ধরে হিট করছিল, মাম্মামের নাক দিয়ে রক্তও পড়ছিল। দুর্জয় রাগটুকু আর সংবরণ করে না, হিংস্র বাঘের ন্যায় এগিয়ে যায়। হিরণের মাথার চুলগুলোকে এক থাবায় মুঠি করে ধরে দেয়ালের সজোরে আঘাত করা শুরু করে। হিংস্র স্বরে বলে ওঠে, একজন সৈন্য শহীদ হয়েছে কাল। নিজের দেশের সাথে বেইমানি করেছিস জানোয়ারের বাচ্চা। দেশটা আর দেশের মানুষগুলো কি ক্ষতি করেছে তোর? টেল মি। হিরণ জবাব দিতে পারে না। প্রতিটা আঘাতে মাথাটা ভন ভন করছে তার। দুর্জয় আবার বজ্রস্বরে বলে ওঠে, কর্মা বলতে কিছুতে বিশ্বাস করিস? কাল তাই হয়েছে। তুই যখন শপিং মলে বিস্ফোরণ ঘটানোর আনন্দ উদযাপন করছিলি, ঠিক ওই সময় বাণীর অ্যাপার্টমেন্টেও সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আগুনে দাউ দাউ করে সব পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তীব্র মাথার যন্ত্রণার মধ্যেও দুর্জয়ের বলা কথাগুলো হিরণের কানে এসে পৌঁছায়। মুহূর্তেই তার বুক জ্বলে ওঠে। সে হতবিহ্বল হয়ে চোখ মেলে তাকায়। যন্ত্রণা ভরা গলায় জানতে চায়, আমার বাণী, আমার মেয়ে, ওরা ঠিক আছে? দুর্জয় হিরণের প্রশ্নের জবাব দেয় না, আরো জোরে দেয়ালের সঙ্গে মাথায় দুটো আঘাত করে। এই পর্যায়ে হিরণের মাথা ফেটে পেছন দিয়ে রক্ত বেরিয়ে আসে। দেয়ালে সেই রক্তের ছাপ দেখা যায়। হিরণের সেসব দিকে খেয়াল নেই। সে ত্রস্ত গলায় প্রশ্ন করে, অ্যানসার মি, ওরা কেমন আছে? দুর্জয় নিজেকে ধাতস্থ করে হিরণকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। হিরণ তখন উদ্ভ্রান্তের ন্যায় বাণী আর বন্যির অবস্থা জানতে চাইছে। দুর্জয় শীতল হয়ে কিছুক্ষণ হিরণের পানে তাকিয়ে থেকে বড় বড় কদম ফেলে সেল থেকে বেরিয়ে যায়। কিছু মানুষের শাস্তীয় যন্ত্রণা এমনই হওয়া উচিত। সেলের ভেতর থাকা হিরণ তখন পাগল প্রায়। আগুনে বাণী এবং বন্যির পুড়ে যাওয়া দৃশ্যটুকু চোখের সামনে ভেসে উঠতেই চিৎকার করে জানতে চায়, পায়ে পড়ে দুর্জয়, প্লিজ টেল মি, ওরা ঠিক আছে? রাতের খাবার সেরে রান্নাঘরে নিজের আর বন্যির প্লেট ধুয়ে রেখে বের হয় বাণী। রুমে ফিরে আসতেই দেখে বন্যি নেই। সে অবাক হয়, মেয়েটা আবার কোথায় গেল?
চারিদিকে চোখ বুলিয়ে খুঁজে, কোথাও নেই। বানি রুম থেকে বেরিয়ে লিভিং রুমে যেতে নিলেই লক্ষ্য করে দুর্জয় রুমের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। মুহূর্তে বানির বুক ধক করে ওঠে। বন্নি ওই রুমে যায়নি তো আবার? দুর্জয় রুমের দরজা কেবল নব দ্বারা আটকে গিয়েছিল, লক করেনি। হয়তো এই ভরসায় যে বানি আর বন্নি তার ব্যক্তিগত রুমে উকিঝুঁকি দিবে না। এখন বানি কি জবাব দিবে? বানি দ্রুত এগিয়ে গিয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সম্পূর্ণ পরিপাটি ছিমছাম করে গুছানো একটা রুম, কিন্তু বানির চোখ আটকায় আলমারির সামনে মেঝেতে বসে থাকা বন্নির পানে। মুহূর্তে বানি স্থবির বনে যায়। বন্নির কোলের গিটারটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়, অস্ফুট বলে, অসম্ভব।